ওকে, আগের পার্টের পরের অংশটুকু এই ভিডিওতে আমরা ডিসকাস করব। আগের পার্টে আমরা ছিলাম নাম্বার 7 রুলসের মধ্যে, যে দ্য ম্যান ডাইড অ্যাট ডন, তাহলে হোয়েন ইট ওয়াজ ডন দ্য ম্যান ডাইড, আর কম্পাউন্ডে আমরা লিখতে পারি ইট ওয়াজ ডন অ্যান্ড দ্য ম্যান ডাইড। ওকে, তো নাম্বার 7 রুলসের আমরা আরেকটা এক্সাম্পল দেব। কী ছিল নাম্বার 7 রুলস? যে অ্যাট, ইন, অন, অ্যাট দ্য এজ অফ, অ্যাট দ্য টাইম অফ, এরকম যদি থাকে, তাহলে এখানে আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি। অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওক আপ। অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওক আপ, প্রথমটা আমরা শুধুমাত্র অ্যাট দিয়ে দিয়েছিলাম, এখন আমরা দিচ্ছি অ্যাট দ্য টাইম অফ দিয়ে। যখন বৃষ্টি হচ্ছিল বা বৃষ্টি হওয়ার সময়, এটা হচ্ছে যে আমাদের সিম্পল সেন্টেন্সের এক্স্যাক্ট ওয়ার্ড মিনিংটা হচ্ছে বৃষ্টি হওয়ার সময় আই ওক আপ, আমি জেগে গিয়েছিলাম। কমপ্লেক্সে তাহলে আমাদেরকে কীভাবে করতে হবে? কমপ্লেক্সে আমাদেরকে অবশ্যই হোয়েন অথবা হোয়াইল দিয়ে করতে হবে, তাই তো? এখন হোয়েন অথবা হোয়াইল দিয়ে করতে হবে, তাহলে এখানে কি আছে? অ্যাট দ্য টাইম অফ রেইনিং আই ওক আপ, তাহলে কমপ্লেক্সের ক্ষেত্রে আমি যখন হোয়াইল আনবো অথবা হোয়েন আনবো, তাহলে আমাদের অর্থটা এরকম হবে, যখন বৃষ্টি হচ্ছিল তখন আমি জেগে গিয়েছিলাম। তাহলে এটার অর্থটা আমরা তাহলে এভাবে অনুসারে আমরা যদি চেঞ্জ করি, when it was raining I woke up, আমি জেগে গিয়েছিলাম। when it was raining I woke up, তারপর হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আমাদেরকে কি আনতে হবে? অ্যান্ড আনতে হবে। তাহলে এখানে কি বলবো? যে it was raining and I woke up, বৃষ্টি হচ্ছিল এবং আমি জেগে গিয়েছিলাম। it was raining and I woke up. ওকে, সো নেক্সট রুলস, আফটার অথবা বিফোর যদি থাকে সিম্পল সেন্টেন্সে ভার্বের সাথে, তাহলে আমাদেরকে আইএনজি যুক্ত যদি থাকে এর পরপরই, তাহলে এটাকে আমরা কমপ্লেক্সে নিতে পারি হোয়েন দিয়ে, আফটার অথবা বিফোর দিয়ে, আর কম্পাউন্ডে অ্যান্ড। এখন একটা কনফিউশন এখানে ক্রিয়েট হতে পারে, সিম্পল সেন্টেন্সেও আফটার আছে আবার বিফোর আছে, আবার কমপ্লেক্স সেন্টেন্সেও কীভাবে আফটার আর বিফোর থাকে। দেখো, সিম্পল সেন্টেন্সে যখন আফটার থাকবে আর বিফোর থাকবে, এর সাথে সাথে ভার্বের সাথে একটা আইএনজি যুক্ত থাকবে, অর্থাৎ আইএনজি যুক্ত ভার্ব থাকবে এদের পরপরই, তাহলে বুঝতে পারবা দিস ইজ দ্য সিম্পল সেন্টেন্স। আর যদি এরপরে কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত না থাকে বা আইএনজি যুক্ত কোনো ভার্ব না থাকে, শুধুমাত্র আফটার বিফোর থাকে, তাহলে অবশ্যই এটা কমপ্লেক্স সেন্টেন্স। মূলত এই সকল সেন্টেন্সের ক্ষেত্রে, যে সকল সেন্টেন্সে আফটার অথবা বিফোরের পরপরই আইএনজি যুক্ত ভার্ব থাকে, সেগুলোকে আমরা চেঞ্জ করার ক্ষেত্রে মূলত আমরা হোয়েন ব্যবহার করি। খুব কম ক্ষেত্রে আমাদেরকে এই দুইটা জিনিস ব্যবহার করতে হয়। তাহলে আসি আমরা এখন এক্সাম্পলে চলে যাই। তাহলে এক্সাম্পলটা হচ্ছে, আফটার ফিনিশিং ইউর রিডিং ইউ গো টু বেড, তোমার পড়া শেষ করার পর তুমি ঘুমাতে চলে যাও। ওকে, তাহলে আমাদের এই অ্যান্সারটা কী হবে কমপ্লেক্সে? যেহেতু আফটার ফিনিশিং, এখানে আফটারের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত আসছে, তাহলে আমরা হোয়েন দেবো। তাহলে আমরা হোয়েন দিয়ে করতে পারি, হোয়েন ইউ হ্যাভ ফিনিশড ইউর ওয়ার্ক ইউ গো টু বেড, যখন তুমি তোমার পড়া শেষ করে ফেলো তখন তুমি ঘুমাতে যাও। তাহলে এখানে আমরা যেটা দিতে পারি, সরি এটাতে, when you have finished your work, finished your reading, you go to bed, you go to bed। আর কম্পাউন্ডে কি হবে? কম্পাউন্ডে আমাদেরকে কি আনতে হবে? কম্পাউন্ডে আমাদেরকে অ্যান্ড আনতে হবে। তাহলে এটার অ্যান্সারটা আমাদের এরকম হবে, you finish your work and then go to bed, you finish your work and then go to bed। এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবা, আর এগুলো প্র্যাকটিস করার পর আমরা যখন বোর্ড কোয়েশ্চেন সলভ করবো তখন দেখবে এগুলোর সাথে খুব সুন্দরভাবে কোরিলেট করতে পারতেছো। ওকে, ফাইন। এখন পরের রুলসে চলে আসি। 9 নম্বর রুলস, যদি অ্যাট দ্য ভেরি টাইম অফ থাকে অথবা ইমিডিয়েটলি আফটার থাকে আমাদের সিম্পল সেন্টেন্সে, কমপ্লেক্স করার ক্ষেত্রে আমরা অ্যাজ সুন অ্যাজ বসাই, নো সুনার হ্যাড বসাই, হার্ডলি হ্যাড বসাই, স্কেয়ারসলি হ্যাড বসাই, আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা বসাই অ্যান্ড ইমিডিয়েটলি। এখানে দেখি অ্যাট দ্য টাইম, অ্যাট দ্য ভেরি টাইম অফ অর্থাৎ এইটার সাথে সাথে এরকম বোঝালে, ইমিডিয়েটলি আফটার অর্থাৎ এটা করার পরপরই এরকম বোঝালে, তাহলে কমপ্লেক্সে আমরা কী বসাবো? অ্যাজ সুন অ্যাজ বসাই, অর্থাৎ যেতে না যেতেই, হতে না হতেই, খেতে না খেতেই, দেখতে না দেখতেই, পেতে না পেতেই, এরকম কোনো অর্থ বোঝালে আমরা অ্যাজ সুন অ্যাজ, নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কেয়ারসলি হ্যাড এগুলো আমরা ইউজ করে থাকি। মূলত সবগুলো একই।
আর অ্যান্ড ইমিডিয়েটলি এটা আমরা কোথায় ব্যবহার করবো? কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে, অর্থাৎ এটার পরপরই এবং এটার পরপরই এই জিনিসটা করা হয়েছে এরকম বোঝালে আমরা অ্যান্ড ইমিডিয়েটলি ব্যবহার করব। ওকে ফাইন, তাহলে আমাদের যে রুলসটা আছে সেটা কি? এখানে রুলসের এক্সাম্পলটা হচ্ছে অ্যাট দ্য ভেরি টাইম অফ রিচিং দ্য স্টেশন দ্য ট্রেন লেফট, অর্থাৎ স্টেশনে যখনই মানে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই কি হলো? ট্রেনটা চলে গেল। তাহলে এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি নো সুনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজ বা স্ক্যারসলি হ্যাড, হার্ডলি হ্যাড, যে কোনো একটা আনলেই আমাদের হবে। প্রত্যেকটা রুলস অনুযায়ী আমরা যে কোনো একটা আনতে পারি। অ্যাজ সুন অ্যাজের জন্য আমাদের যে রুলস সেই রুলসটা আমরা মেনে চলতে হবে। যদি আমরা অ্যাজ সুন অ্যাজটা আনি, অ্যাজ সুন অ্যাজ আনলে তারপর হচ্ছে যে আমাদের দুইটা সেন্টেন্সে কী হয়? পাস্ট টেন্সে হয়ে যায়, পাস্ট ইনডিফিনিটিভ হয়ে যায়, মাঝখানে একটা কমা থাকে। নো সুনার হ্যাড আনলে আমাদের প্রথম অংশটা হয় পাস্ট পারফেক্ট টেন্স এবং পরে মাঝখানে দেন বসাইতে হয়, এরপরে বসাইতে হয় হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, সো হার্ডলি হ্যাড, স্কেরসলি হ্যাড, এটার ক্ষেত্রেও রুলসটা সেম। এখন আমাদের তাহলে অ্যান্সারটা কী হবে? এখানে আমাদের অ্যান্সারটা হবে স্টেশনে পৌঁছাতে না পৌঁছাতেই ট্রেনটা চলে গেল। তাহলে আমরা যদি অ্যাজ সুন অ্যাজ দিয়ে করি তাহলে কী হবে? অ্যাজ সুন অ্যাজ I reached the station, the train left. এখন কথা হলো এখানে আমি আই বসালাম কেন? আমি এখানে কিভাবে বুঝলাম সাবজেক্টটা আই হবে? এটা বোঝা যাবে যখন তোমার এই যে এসএসসি পরীক্ষায় যখন বা ইন্টারমিডিয়েট পরীক্ষায় ওইখানে যখন আমাদেরকে ট্রান্সফর্ম করতে বলে তখন এটা আমাদের পূর্ববর্তী সেন্টেন্সগুলোর সাথে একটা লিঙ্ক ট্যাপ করা থাকে, একটা স্টোরি মেকিংয়ের মতো করে ওরা এখানে দেয়। তখন তুমি বুঝতে পারবে আসলে সাবজেক্টটা আই হবে না হি হবে, বা সি হবে না দে হবে। ওকে ফাইন, যদি এটাকে নো সুনার হ্যাড দিয়ে করতাম তাহলে কী হতো? নো সুনার হ্যাড আই রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন লেফট, কমা হতো না, তাহলে হয়ে যেত। এবার কম্পাউন্ডে আসি, কম্পাউন্ডে আমাদের অ্যান্ড ইমিডিয়েটলি ব্যবহার করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি? আই রিচড দ্য স্টেশন অ্যান্ড ইমিডিয়েটলি দ্য ট্রেন লেফট। আই রিচড দ্য স্টেশন অ্যান্ড ইমিডিয়েটলি the train left. ওকে ফাইন, এবার হচ্ছে 10 নম্বর রুলস। বিকজ অফ যদি থাকে, ডিউ টু যদি থাকে, ওয়িং টু যদি থাকে অথবা ফর যদি থাকে সিম্পল সেন্টেন্সে, এগুলোর অর্থ কিন্তু কারণে। তাহলে এগুলোর জন্য আমরা কি বসাই? কমপ্লেক্সে বসাই সিন্স, অ্যাজ, বিকজ। এই সেন্টেন্সগুলো অনেক আসে, মানে অনেকবারই পরীক্ষায় আসে। তাহলে সিন্সও ব্যবহার করতে পারি, অ্যাজও ব্যবহার করতে পারি, বিকজও ব্যবহার করতে পারি। শুধু বিকজ থাকলে আমরা বলছি এটা কমপ্লেক্স, আর বিকজ অফ থাকলে এটা হচ্ছে যে সিম্পল। আর এরপরে আমরা কম্পাউন্ডে কি বসে? অ্যান্ড সো বসাতে পারি। অ্যান্ড সো মানে কি? এবং এই কারণে। অ্যান্ড সোর মানে হচ্ছে এবং এই কারণে, এরকম যদি কোনো কিছু বোঝায়। তাহলে আসি এক্সাম্পলে, এখানে কি আছে? বিকজ অফ দ্য ওয়েদার বিং ভেরি ব্যাড উই ডিড নট গো টু মার্কেট। বিকজ অফ অর্থাৎ কারণে, তাহলে ওয়েদার খারাপ থাকার কারণে, আবহাওয়া ভীষণ খারাপ থাকার কারণে আমরা মার্কেটে যেতে পারিনি। তাহলে কমপ্লেক্সে আমাদেরকে কী আনতে হবে? অ্যাজ আনতে হবে, সিন্স আনতে হবে। তাহলে অ্যাজ অর্থ কি? যেহেতু। সিন্স অর্থ কিন্তু যেহেতু, অথবা বিকজ অর্থ কিন্তু কারণে। তাহলে আমরা যে কোনো একটা দিয়ে শুরু করতে পারি। তাহলে আমরা যদি এখানে অ্যাজ দিয়ে লিখতে পারি তাহলে আমরা কি লিখতে পারি? অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড উই ডিড নট গো টু মার্কেট। যেহেতু আবহাওয়া খারাপ ছিল আমরা মার্কেটে যেতে পারিনি। অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড, বিং কিন্তু উঠে যাবে কারণ বিং একমাত্র আমাদের সিম্পল সেন্টেন্সেই থাকে। ভেরি ব্যাড উই ডিড নট গো টু মার্কেট। কম্পাউন্ডের ক্ষেত্রে তাহলে কি হবে? কম্পাউন্ডের ক্ষেত্রে আমাদের হবে অ্যান্ড সো। কম্পাউন্ডের ক্ষেত্রে হচ্ছে অ্যান্ড সো, অর্থাৎ এবং এই কারণে। তাহলে আমরা কি বলতে পারি? যে আবহাওয়াটা খারাপ ছিল এবং এই কারণে আমরা যেতে পারিনি। তাহলে কি লিখতে পারি? দ্য ওয়েদার ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড সো উই ডিড নট গো টু মার্কেট। ওকে ফাইন,
এখন আসি পরের রুলসে। আচ্ছা, এই রুলস দিয়ে আমরা যদি আরেকটা করি তাহলে এখানে দেখো, আই ক্যান নট ওয়াক বিকজ অফ বিং উইক। আমি হাঁটতে পারি না দুর্বল থাকার কারণে। আই ক্যান নট ওয়াক বিকজ অফ বিং উইক। তাহলে এখানে আমরা অ্যাজ দিয়ে করতে পারি, সিন্স দিয়ে করতে পারি, অথবা বিকজ দিয়েও আমরা কমপ্লেক্সটাকে করতে পারি। তাহলে আমি কি লিখতে পারি যে আই এম উইক। ওকে সরি, এটা তো আমরা কমপ্লেক্স সেন্টেন্সে আমাদেরকে অ্যাজ, সিন্স অথবা বিকজ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমরা যেটা লিখতে পারি যে আই ক্যান নট ওয়াক বিকজ আই এম উইক, আমরা এটা লিখতে পারি। অথবা আমরা এটা লিখতে পারি অ্যাজ আই এম উইক আই ক্যান নট ওয়াক, এটুকু লিখতে পারি, যেটাই লেখো হবে। তাহলে এখানে কি হবে, আই ক্যান নট ওয়াক বিকজ আই এম উইক। অথবা এখানে কিন্তু শুধু বিকজ দেখছে, আর এখানে কিন্তু বিকজ অফ। অথবা আমরা লিখতে পারতাম অ্যাজ আই এম উইক, অথবা সিন্স আই এম উইক আই ক্যান নট ওয়াক। শেষ। এখন কম্পাউন্ড করতে গেলে অ্যান্ড সো আনতে হবে। অ্যান্ড সো অর্থ কি, এবং এই কারণে। তাহলে আমরা কি লিখতে পারি, আই এম উইক অ্যান্ড সো আই ক্যান নট ওয়াক। আই এম উইক অ্যান্ড সো, এবং এই কারণে আই ক্যান নট ওয়াক। এখানে প্রত্যেকটা জিনিসের পিছনে লজিক আছে। তুমি যদি এখানে কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে আগে বসাইতে যে আই ক্যান নট ওয়াক অ্যান্ড সো আই এম উইক, তাহলে অর্থটা মিলতো না। অর্থাৎ আমি হাঁটতে পারি না এবং এই কারণে আমি দুর্বল না, আমি হাঁটতে পারি না এই জন্য আমি দুর্বল না, আমি দুর্বল দেখেই হাঁটতে পারি না। কথাটা কিন্তু দুইটা উল্টা হবে। ওকে ফাইন। এবার আমাদের নেক্সট রুলস। এবার নেক্সট রুলস হচ্ছে যে 12। ওকে সরি 11 নাম্বার রুলসটা কি, যদি সিম্পল সেন্টেন্সে শুধু টু থাকে, আমরা কিন্তু প্রথম দিকে পড়ছিলাম যে এখানে ওকে সেটা আমাদের পরবর্তীতেই আসবে। যে আমাদের প্রথম দিকে আমরা যখন সিম্পল সেন্টেন্স চেনার উপায়গুলো শিখছিলাম তখন কিন্তু আমরা এখানে টু পড়ছিলাম, যে টু থাকলে সেটাকে আমরা ইনফিনিটিভ বলি। আর টু যদি থাকে সিম্পল সেন্টেন্স বোঝাবে, আর টু থাকলে আমরা কি বসাই, কমপ্লেক্স সেন্টেন্সে সো দ্যাট বসাই, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড সো বসাই। তো এটাও খুবই একটা ফেমাস রুলস, এটা দিয়েও অনেক কোয়েশ্চেন এসএসসি পরীক্ষায় আসে, বা বিভিন্ন বোর্ড পরীক্ষা এইচএসসি পরীক্ষায়ও এগুলো এসে থাকে। তাহলে টু থাকলে সো দ্যাট বসাবো আর অ্যান্ড সো বসাবো, অন্য কিছু বসানো যাবে না। এখন আসি এক্সাম্পলে দেখি। তাহলে 11 নম্বরের এক্সাম্পলটা, এটা হচ্ছে 11 নম্বরের এক্সাম্পল। আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও টু গো দেয়ার। আমাকে এই কাজটা এখনই শেষ করতে হবে টু গো দেয়ার। টু এর পরে V1 হয় অবশ্যই, যেহেতু এটা ইনফিনিটিভ হয়। তাহলে আমাকে এখন কাজটা শেষ করতে হবে সেখানে যাওয়ার জন্য। তাহলে আমি কমপ্লেক্সে কী আনতে হবে, সো দ্যাট আনতে হবে। এই টু এর পরিবর্তে অবশ্যই কী আনতে হবে, সো দ্যাট। সো দ্যাট অর্থ কী, যাতে। সো দ্যাট অর্থ যাতে। এবার অর্থ মিলাও, সো দ্যাট দিয়ে এবার আমাদেরকে অর্থ মিলাতে হবে। তাহলে আমাকে অবশ্যই কাজটা করতে হবে, শেষ করতে হবে, যাতে আমি সেখানে যেতে পারি। তাহলে এখানে আমি কি লিখতে হবে, I must finish the work now so that I can go there. আমাকে কাজটা অবশ্যই শেষ করতে হবে যাতে আমি সেখানে যেতে পারি। আর কম্পাউন্ডে আমাদের কি আনতে হবে, অ্যান্ড সো, অর্থাৎ এবং এই কারণে। তাহলে আমার কি লিখতে হবে, আমি সেখানে যেতে চাই এবং এই কারণে আমাকে কাজটা এখনই শেষ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, আই ওয়ান্ট টু গো দেয়ার। এই জাতীয় যত সেন্টেন্স আছে সবগুলো রুলস একই। আই ওয়ান্ট টু গো দেয়ার অ্যান্ড সো আই মাস্ট ফিনিশ দ্য ওয়ার্ক নাও। ওকে, এবার হচ্ছে আমাদের নাম্বার 12 নাম্বার রুলস। এটা হচ্ছে কি, যদি কোনো সেন্টেন্সটা এরকম থাকে যে টু ডট 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 টু থাকলো, তারপর হচ্ছে যে এনাফ ডট 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 টু থাকলো, তো এইরকম সেন্টেন্সের ক্ষেত্রে আমাদেরকে প্রথম এই যে টু এর পরিবর্তে আমাদেরকে বসাতে হবে সো, আর পরের টু এর পরিবর্তে বসাতে হবে দ্যাট। আর কম্পাউন্ড সেন্টেন্সে প্রথম এই টু এর পরিবর্তে ভেরি, আর পরের টু এর পরিবর্তে বসাতে হবে অ্যান্ড। ওকে, আর এনাফ যদি সিম্পল সেন্টেন্সে এরকম থাকে, এনাফ থাকে ডট 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 টু, তাহলে সেম রুলস, এনাফের পরিবর্তে সো, টু এর পরিবর্তে দ্যাট, এনাফের পরিবর্তে ভেরি, টু এর পরিবর্তে অ্যান্ড।
কোনো কমপ্লেক্স সেন্টেন্স থেকে যদি কম্পাউন্ডে নিতে বলে তাহলে সো এর পরিবর্তে ভেরি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড। কোনো কম্পাউন্ড থেকে যদি কমপ্লেক্সে আনতে বলে তাহলে অ্যান্ডের পরিবর্তে দ্যাট, ভেরির পরিবর্তে সো, মানে সেম রুলস, এখানে শুধুমাত্র এক্সচেঞ্জ হবে। আসো আমরা এক্সাম্পল দেখি। তাহলে এখানে কি লিখলাম, দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, অর্থাৎ এই অঙ্কটা সমাধান করতে আমার জন্য অনেক কঠিন, এই অঙ্কটা সমাধান করতে আমার জন্য অনেক কঠিন। তাহলে এটাকে আমরা কি করতে হবে, এখানে আমরা যেটা পেলাম প্রথমে একটা টু পেলাম, পরে একটা কি পেলাম, টু পেলাম, এটা হচ্ছে আমাদের লিঙ্কিং ওয়ার্ড। তাহলে আমরা চিনলাম এটা সিম্পল সেন্টেন্স। এখন টু এর পরিবর্তে আমাদের মাথায় রাখতে হবে এখানে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে কি বসাতে হবে, সো বসাইতে হবে, আর পরের টু এর পরিবর্তে দ্যাট বসাইতে হবে, যে সো আর দ্যাট। এটা মাথায় রেখে আমরা এখন করব। তাহলে কীভাবে করব, তাহলে আমাদেরকে যেটা বলতে হবে, দ্য সাম ইজ সো হার্ড, এরপর কি বসাতে হবে, এই টু এর সো হার্ড ফর মি, ওকে, দ্য সাম ইজ সো হার্ড ফর মি, এই টু এর পরিবর্তে এখন বসাতে হবে দ্যাট আই ক্যান নট সলভ। এখানে আমাদেরকে অবশ্যই একটা সাবজেক্ট আর একটা আনতে হবে। তো এখানে যদি ওয়াজ থাকতো তাহলে এখানে হয়তো আই কুড নট, এখানে যেহেতু প্রেজেন্ট আছে তাহলে অবশ্যই আমাদেরকে লিখতে হবে আই ক্যান নট। তাহলে কি লিখতে হবে, আই ক্যান নট সলভ ইট, আই ক্যান নট সলভ। তাহলে দ্য সাম ইজ টু হার্ড অথবা দ্য সাম ইজ সো হার্ড, দ্য সাম ইজ সো হার্ড ফর মি দ্যাট আই ক্যান নট সলভ, শেষ। এখন যদি আমরা এটাকে কম্পাউন্ড করি তাহলে আমাদেরকে ভেরি আর অ্যান্ড আনতে হবে। তাহলে দ্য সাম ইজ ভেরি হার্ড, দ্য সাম ইজ ভেরি হার্ড, আর কি বসাতে হবে এখানে, ভেরির পরে অ্যান্ড বসাতে হবে। তারপর এখানে লিখতে হবে যে অ্যান্ড আই ক্যান নট সলভ ইট, অ্যান্ড আই ক্যান নট সলভ ইট, এখানে ইট দিতে পারো, কোনো প্রবলেম নেই, বা শেষ। এখন এরকম যত এক্সাম্পল থাকবে সবগুলো এক্সাম্পল আমরা এই নিয়মে ফলো করবো। এখানে যদি টু না থেকে এনাফ থাকতো, দ্য সাম ইজ এনাফ হার্ড ফর মি টু সলভ, একই অ্যান্সার হইতো আমাদের। ওকে ফাইন, এখন আমরা লেটস মুভ টু দ্য অ্যানাদার রুলস। এখানে কি আছে, বাই যদি থাকে কোনো সিম্পল সেন্টেন্সের শুরুতেই, বাইয়ের পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে, তারপরে আমরা কি বসাই, আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ বসাই অথবা আনলেস বসাই, আর কম্পাউন্ড সেন্টেন্সে অ্যান্ড বসাই। আর যদি সিম্পল সেন্টেন্সে উইদাউট থাকে আর এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে ইফ অথবা আনলেস বসাই, কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে অর বসাই। ওকে, আসুন আমরা দেখি এক্সাম্পলগুলো। এই যে বাইয়ের পরে ভার্বের সাথে কি আছে, আইএনজি যুক্ত আছে, অর্থাৎ বাই টেকিং এক্সারসাইজ ইউ উইল বি হেলদি, তুমি এক্সারসাইজ করার দ্বারা তুমি কি হবা, হেলদি হবা। তাহলে এখানে আমাদেরকে কম্পাউন্ডে কি আনতে হবে, শুধু সেটাই মনে রাখতে হবে, ইফ দিয়েও আমরা করতে পারবো, আনলেস দিয়েও আমরা করতে পারবো। আনলেস অর্থ ব্যতীত, ইফ অর্থ যদি। তাহলে খুবই সিম্পলভাবে আমাদেরকে অর্থটা চেঞ্জ না করে আমাদেরকে ইফ যুক্ত করে অথবা আনলেস যুক্ত করে আমাদেরকে এই সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। তাহলে আমরা কি লিখতে পারি, ইফ ইউ টেক এক্সারসাইজ ইউ উইল বি হেলদি। খুব সিম্পল, যদি তুমি এক্সারসাইজ করো তাহলে তুমি কি হবা, হেলদি হবা। তাহলে ইফ ইউ টেক এক্সারসাইজ, if you take exercise you will be healthy। এখন কম্পাউন্ড সেন্টেন্স আমাদের কি আনতে হবে, অ্যান্ড আনতে হবে। তাহলে আমরা কি লিখতে পারবো, যে টেক এক্সারসাইজ অ্যান্ড বি হেলদি, যে এক্সারসাইজ নাও এবং হেলদি হয়ে যাও। ওকে, টেক এক্সারসাইজ অ্যান্ড বি হেলদি। ওকে, এখন পরের রুলসটাতে আসি। যদি উইদাউট থাকে তাহলে উইদাউটের সাথে আমাদের কি বসাতে হবে, ভার্বের সাথে যদি আইএনজি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, কম্পাউন্ড সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্সে ইফ বসাতে পারি, আনলেস বসাতে পারি। এখানে কিন্তু আমরা আনলেস দিয়েও করতে পারতাম। এখন আসে এখানে দেখাই যে আনলেস দিয়ে আসলে কীভাবে করা হয়। উইদাউট টেকিং এক্সারসাইজ প্রপারলি ইউ উইল বি উইক। জিনিস মনে রাখো যে তুমি বাইয়ের ক্ষেত্রেও আনলেস ইফ ব্যবহার করতে পারো, উইদাউটের ক্ষেত্রে আনলেস ইফ ব্যবহার করতে পারো, ইটস ইউর ম্যাটার। বাট কম্পাউন্ডের ক্ষেত্রে অবশ্যই উইদাউটের ক্ষেত্রে এখানে কি বসাতে হবে, এখানে বসাতে হবে অর, আর এখানে বসাতে হবে অ্যান্ড, এটা মনে রাখতে হবে। তাহলে উইদাউট টেকিং এক্সারসাইজ প্রপারলি ইউ উইল বি উইক, ভালোভাবে এক্সারসাইজ না করলে বা না ভালোভাবে এক্সারসাইজ ছাড়া
ইউ উইল বি উইক, তুমি দুর্বল হয়ে যাবা। তাহলে কি লিখতে হবে আমাদেরকে? আনলেস দিয়ে করি আমরা, আনলেস ইউ ডু নট এক্সারসাইজ প্রপারলি, যদি প্রপার এক্সারসাইজ ব্যতীত ইউ উইল বি উইক, তাহলে আমরা কি লিখতে পারি? আনলেস ইউ ডু নট টেক exercise properly, you will be weak. Unless you don't take exercise properly, অর্থাৎ প্রপার এক্সারসাইজ ব্যতীত তুমি উইক হয়ে যাবা, দুর্বল হয়ে যাবা। কম্পাউন্ড সেন্টেন্সে আমাদেরকে কী করতে হবে? অর দিয়ে করতে হবে। তাহলে আমাদের কী করতে হবে? টেক এক্সারসাইজ প্রপারলি অর উইক, অর্থাৎ হয় তুমি ভালোভাবে এক্সারসাইজ করো, নাহলে কী হয়ে যাও? উইক হয়ে যাও। তাহলে এখানে আমরা কী লিখতে পারি? টেক এক্সারসাইজ প্রপারলি অর উইক। শেষ। এই ধরনের যত সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্স কিন্তু আমরা এভাবেই করতে পারি। ওকে, এখন আসি যে যদি কোনো সিম্পল সেন্টেন্সে ইনস্পাইট অফ থাকে অথবা ডিসপাইট থাকে, ইনস্পাইট অফ থাকলো অথবা ডিসপাইট থাকলো, ইনস্পাইট অর্থ সত্ত্বেও, ডিসপাইট অর্থ সত্ত্বেও, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কী দিয়ে করি? দো দিয়ে করি। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমরা কী দিয়ে করি? বাট দিয়ে করি অথবা ইয়েট দিয়ে করি। বাট অর্থ কিন্তু, তাহলে এতক্ষণ পরে কিন্তু আমি বাট পাইলাম, এতক্ষণ ধরে অ্যান্ড দিয়ে করলাম। ওকে ফাইন। তাহলে ইনস্পাইট অফ অথবা ডিসপাইট অফ, তাহলে দেখি এক্সাম্পলগুলো দেখি। এখানে কি এক্সাম্পল আছে? ইনস্পাইট অফ হিজ ওয়ার্কিং হার্ড হি ডিড নট পাস দ্য এক্সাম, যে কঠোর পরিশ্রম করা সত্ত্বেও সে পাস করতে পারেনি। তাহলে কমপ্লেক্সে আমাদের কি আনতে হবে? দো আনতে হবে। দো অর্থ কি? যদিও। তাহলে বাংলা ভাষায় বলি যে যদিও সে কঠোর পরিশ্রম করেছিল সে পাস করতে পারেনি। আর কম্পাউন্ডে আমাদের কি আনতে হবে? বাট আনতে হবে। তাহলে আমরা কি বলবো? সে কঠোর পরিশ্রম করেছিল কিন্তু সে পাস করতে পারেনি। দেখো এখানে কিন্তু একটা নেগেটিভ ওয়ার্ড প্রকাশ করতেছে। একবার বলছে কঠোর পরিশ্রম করছে, তাহলে কঠোর পরিশ্রম করলে স্বাভাবিকভাবে মানুষ কী করে? পাস করে। কিন্তু কঠোর পরিশ্রম করছে কিন্তু পাস করে না, এটা নেগেটিভ হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, তাই আমরা এখানে বাট বসাইছি। যদি এমন হতো যে কঠোর পরিশ্রম করছে এবং পাস করছে, তাহলে বলতে হবে হি ওয়ার্কড হার্ড অ্যান্ড হি পাসড। তাহলে এখানে আমাদের বলতে হবে যে যেহেতু সে কঠোর পরিশ্রম করেছে, মানে কম্পাউন্ডের ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছে কিন্তু পাস করতে পারেনি। ওকে, কমপ্লেক্সটা করে তাহলে আমরা কি লিখতে পারি? দো he worked hard, though he worked hard he did not pass in the exam. ওকে, কম্পাউন্ড আমরা কি লিখতে পারি তাহলে? he worked hard but, অথবা yet, যেটা দাও, he did not pass in the exam. ওকে, সো এগুলো আমরা দিতে পারি এখানে। সো এগুলো দিয়ে আমরা মূলত আমাদের যে কমন রুলসগুলো আছে 80% কোয়েশ্চেন এই রুলসগুলো ফলো করে আসে, আর বাকি 20% আমাদেরকে প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আমাদেরকে আয়ত্ত করতে হবে। ওকে, এখানে আমি আরও কয়েকটা এক্সট্রা 2-3টা সেন্টেন্স লিখে দিছি। যেমন আই ওয়ান্ট টু গো আউট, এটাকে যদি কমপ্লেক্স করতে বলে যে আমি বাইরে যেতে চাই, তাহলে কমপ্লেক্স করলে আমরা কী করবো? রিলেটিভ প্রোনাউন আনতে হবে। সেটা কি? আই ওয়ান্ট দ্যাট আই শুড গো আউট, আই ওয়ান্ট দ্যাট আই শুড গো আউট, আমি চাই যে আমি বের হব। ওকে ফাইন। তারপর আই নো হিজ নেম, এখানে স্পেশাল কয়েকটি লিখছি। আই নো হিজ নেম, এটাকে কমপ্লেক্স করতে বলছে যে আমি তার নাম জানি। তাহলে আমি কি বলবো? আই নো দ্যাট, আই নো হোয়াট হিজ নেম ইজ, আমি জানি তার নাম কি। ওকে, এভরিহোয়ার আই শেল ফলো ইউ, এভরিহোয়ার আই শেল ফলো ইউ, সব জায়গায় আমি তোমাকে ফলো করবো, এটাকে কমপ্লেক্সে নিতে বলছে। এটা কিন্তু আছে সিম্পলে। এগুলো প্রথমটাও সিম্পলে ছিল, এটাও সিম্পলে ছিল, এটাও কিন্তু কি আছে? এটাও সিম্পলে ছিল। তাহলে এখন এভরিহোয়ার আই শেল ফলো ইউ,
আমি সব জায়গায় তোমাকে ফলো করবো, কমপ্লেক্স করতে বলছে, তাহলে কি লিখবা? আই শ্যাল ফলো ইউ হোয়ার এভার ইউ গো, তুমি যেখানেই যাও আমি তোমাকে ফলো করবো। হেলথ ইজ ওয়েলথ, এটা এসএসসি পরীক্ষায় আসছিল, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন, যে হেলথ ইজ ওয়েলথ, এটাকে কমপ্লেক্স করতে বলবে। ওকে ফাইন, এখানে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স করতে বলবে, তাহলে এখানে কি হবে? ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ, ইট ইজ হেলথ হুইচ ইজ ওয়েলথ। এখন যদি আরেকটা বলো হোয়াইল দিয়ে করি, হোয়াইল হি ওয়াজ রিডিং, দেখো হোয়াইলের পর কিন্তু ভার্ব দেয় নাই, হোয়াইলের পরে সাবজেক্ট দিছে, তারপরে ভার্ব দিছে, তাই এখানে কি হচ্ছে? কন্টিনিউয়াস হচ্ছে। যদি হোয়াইলের পরই ভার্ব দিত তাহলে এখানে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হইতো অবশ্যই। হোয়াইল হি ওয়াজ রিডিং আই ওয়াজ প্লেয়িং, সিম্পল সেন্টেন্সে নিতে বলছে, তাহলে হোয়াইল থাকার কারণে এটা অবশ্যই কি আছে? কমপ্লেক্সে আছে, নিতে হবে সিম্পলে। তাহলে কি নিবা? অ্যাট দ্য টাইম অফ রিডিং, অ্যাট দ্য টাইম অফ হিজ রিডিং আই ওয়াজ প্লেয়িং। আমাদের রুলস ফলো করছে কিন্তু এটা, যে আমাদের পড়ার সময় যে সে যখন পড়তেছিল আই ওয়াজ প্লেইং, আমি খেলতেছিলাম। ওকে, আশা করি এগুলো বুঝতে পারছো, এগুলো ভালোভাবে প্র্যাকটিস করো, যেগুলো করলাম, আর লিঙ্কার্সগুলো ভালোভাবে মনে রাখতে হবে। এখন আমরা এসএসসি বোর্ড পরীক্ষায় আসা যেই কোয়েশ্চেনগুলো আসছে সেগুলো আমরা কিছু ডিসকাস করি, এবং ওগুলো ডিসকাস করলে আশা করি এখান থেকে কোরিলেট করতে পারবে। ওকে, আমাদের নেক্সট ভিডিওতে আমরা এসএসসি কোয়েশ্চেনগুলো সলভ করব, আর তখনই এই রুলসগুলোর সাথে কোরিলেট করতে পারবা।